স্পার্ক সলিউশনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য আরো একটি পিওয়াইকিউ সেশন নিয়ে চলে এসেছি। এই সেশনে আমরা ইসরো ভিএসএসসি অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করব। এই পেপারটি 2015 সালের পেপার। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার দুটি করে পার্টে সলভ করব। এটা হচ্ছে তার ফার্স্ট পার্ট। তো চলো শুরু করা যাক। First question. The capacity of a capacitor used in power factor correction is expressed in term of. বলছে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটি আমরা নিচের এই অপশনগুলোর মধ্যে কোন টার্ম দ্বারা প্রকাশ করব। তো ক্যাপাসিটরের ক্যাপাসিটি কিভাবে প্রকাশ করব, যদি আমরা একটু পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা মনে করি, দেখো পাওয়ার ট্রায়াঙ্গেলে কি ছিল। তো পাওয়ার ট্রায়াঙ্গেলের এই যে অতিভুজ সেটা হচ্ছে কি, সেটা ছিল অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার যেটা কিনা কি হয়, সোর্স থেকে ড্রন হয়। এর ইউনিট ছিল কি, কেভিএ। বেস বা ভূমি কি ছিল, রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার। রিয়েল পাওয়ার অথবা কি অর ট্রু পাওয়ার। এটা কি হয়, এটা সার্কিটে কনজিউম হয়, কনজিউমড বাই দ্য সার্কিট। কনজিউমড বাই দ্য সার্কিট। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে কিলোওয়াট। এর কেভিএ এবং এই যেটা লম্ব সেটা কি, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি না, যে পাওয়ারটা সার্কিট থেকে দেখো সোর্স থেকে আমাদের ড্রন হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, কনজিউম হচ্ছে আমাদের ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার, এবং সার্কিটে বাকি কিছুটা পাওয়ার ফেরত যাচ্ছে যেটা কিনা রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এটা কি হচ্ছে, রিটার্ন টু দ্য সোর্স। রিটার্ন টু দ্য সোর্স, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে কেভিএআর। কেভিএআর দেখো, রিঅ্যাক্টিভ পাওয়ার কারা ড্রন করে, রিঅ্যাক্টিভ পাওয়ার দুজনে ড্রন করে, সেটা হচ্ছে একজন ক্যাপাসিটর আর একজনকে ইন্ডাক্টর। এই দুটো এলিমেন্ট কিনা রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন করে, যারা কিনা আবার এই পাওয়ারটা সার্কিটে ফেরত দেয়। সেই জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হয়ে যাচ্ছে কেভিএআর। তো এখানে রাইট আনসার হয়ে যাবে কেভিএআর। বোঝা গেল। নেক্সট, দ্য চেঞ্জ ইন আ 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার চার্জ টু 100 ভোল্ট উইল বি। দেখো একটা ক্যাপাসিটার যেটা কিনা একটা 100 ভোল্ট সোর্সের সাথে কানেক্ট করা আছে, আর এইখানে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কি বলেছে, 4 মাইক্রোফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে হচ্ছে যে এই ক্যাপাসিটারের চার্জের কি পরিবর্তন হবে। তো চার্জের কি পরিবর্তন মানে, জিরো থেকে যখন ক্যাপাসিটারটা চার্জ হতে থাকবে তাহলে কত পর্যন্ত সে চার্জ হবে। তাহলে চার্জ ইকুয়ালস টু কি জানি, চার্জ যেটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করি, চার্জ ইকুয়ালস টু আমরা জানি ভোল্টেজ ইনটু ক্যাপাসিটেন্স। তাহলে দেখো ভোল্টেজ আমাদের কত বলেছে, 100 ভোল্ট ইনটু 4 মাইক্রোফ্যারাড। আমরা মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাডে করতে পারতাম, কিন্তু দেখো এখানে অপশানে সমস্ত অপশানগুলো কিন্তু মাইক্রো কুলম্বে রয়েছে, তাই না। তো আমাদের মাইক্রোটাকে চেঞ্জ করার দরকার নেই, সেহেতু এখানে কি হবে 4 ইন্টু 100, 400, এবং ভোল্ট ইন্টু মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু মাইক্রো কুলম্ব। চার্জের ইউনিট হচ্ছে আমাদের কুলম্ব, চার্জের ইউনিট কি কুলম্ব। এবং দেখো শুধু আমরা কিনা এখানে অপশানে কিন্তু মাইক্রো কুলম্বে রয়েছে, তাই আমরা চেঞ্জ করিনি। যদি আমাদের অপশানে কিন্তু কুলম্ব থাকতো
তাহলে কিন্তু আমরা মাইক্রো ফ্যারাডটাকে ফ্যারাডে কনভার্ট করার পরেই গুণ করতাম। এটা কিন্তু মাথায় রাখবে, অপশানে কি জানতে চাইছে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 400 কুলম্ব। নেক্সট, দ্য রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার উইল ডাবল ইফ উই ডাবল ইটস। একটা ওয়্যারের রেজিস্ট্যান্স ডাবল হয়ে যাবে কখন সেটা জানতে চাইছে। না, একটা ওয়্যারের রেজিস্ট্যান্স, একটা ওয়্যার, একটা নির্দিষ্ট লেন্থের ওয়্যার, সেই ওয়্যারের রেজিস্ট্যান্স সাপোজ আর, এই আরটা কখন 2R হয়ে যাবে, অর্থাৎ ডবল হয়ে যাবে। তো দেখো আমরা যদি রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখি, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি ছিল, রো এল বাই এ। আমরা দেখি যদি রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ এবং রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, তাহলে দেখো যদি কিনা আমরা যেটাকে ডবল করব তার এগেনস্টে কি হবে, আমাদের রেজিস্ট্যান্স ডবল হয়ে যাবে। আমাদের ডবল করলেই ডবল হবে বলেছে, অর্থাৎ কি ডাইরেক্ট প্রপোর্শনাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অপশনটা খাটবে। তাহলে আমাদের একমাত্র লেন্থটা যদি ডবল করে থাকি, এই যে লেন্থ যেটা কিনা এল, এই এল কে যদি আমরা ডবল করে থাকি তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ডবল হয়ে যাবে। তাহলে দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে লেন্থ। লেন্থ যদি 2L করে দিই, এল থেকে যদি আমরা 2L করি তাহলে রেজিস্ট্যান্স আর ও হয়ে যাবে 2R, তাই না? তাহলে লেন্থ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, সারফেস এরিয়া অফ আ কিউব উইথ সাইড এ ইজ। দেখো একটা কিউব আছে, এটা একটা ম্যাথের কোয়েশ্চেন। তো বলে দিই ইসরোর এক্সামে কিন্তু কয়েকটা ম্যাথের কোয়েশ্চেনও থাকে, ইজি ইজি ম্যাথ থাকে, ঘাবড়ানোর কিছু নেই। তো দেখো এটা একটা কিউব, তো এই কিউবের প্রত্যেকটা বাহু বলেছে আমাদের এ, এটা এ, এটা এ, সব সাইড এ। তাহলে আমাদের কি জানতে চাইছে, সারফেস এরিয়া। তো একটা কিউবের সারফেস কটা, অর্থাৎ তল কটা। তো একটা কিউবের সারফেস আমরা জানি কি, সারফেস কটা না ছটা, ছটা সারফেস। তাহলে একটা সারফেস কি, কিউবের একটা সারফেস হচ্ছে একটা স্কোয়ার, এক একটা সারফেস কি এক একটা স্কোয়ার। তো স্কোয়ারের সাইড যদি এ হয়, এটা এ এটা এ, তাহলে কি হবে এরিয়া, এরিয়া কি হবে, এরিয়া ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে একটা তল বা একটা সারফেসের এরিয়া যদি এ স্কোয়ার হয়, তাহলে এখানে কটা তল আছে, ছটা তল। তাহলে টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু কি হবে, ছটা তল। তো 6 × a² সমান 6 a²। দেখো রাইট আনসার অপশন এ, 6 a²। বুঝতে পারলে? নেক্সট, টাইম কনস্ট্যান্ট ফর অ্যান আরএল সিরিজ সার্কিট ইজ গিভেন বাই। একটা আরএল সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট কি হবে? তো টাইম কনস্ট্যান্ট, দেখো টাইম কনস্ট্যান্ট মানে কি, টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে যে জিরো থেকে স্টেডি স্টেট পর্যন্ত যে ভোল্টেজ রাইজ হয় বা কারেন্ট রাইজ হয় ম্যাক্সিমাম পর্যন্ত যেতে, সেই যাওয়ার মধ্যেকার যে টাইম, জিরো থেকে ম্যাক্সিমাম বা স্টেডি স্টেট যাওয়ার পর্যন্ত যে টাইম, সেই স্টেডি স্টেটের টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তো একটা আরএল সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট কি হয়ে যাবে, টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু আর বাই এল। এটা হচ্ছে আরএল সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট। এখান থেকে যদি একটা রিলেটেড কোয়েশ্চেন আমরা বলি, যে যদি এটা আরসি সার্কিট হতো, যদি এটা আরসি সার্কিট হতো তাহলে কি হতো, সেখানে টাইম কনস্ট্যান্ট কি হতো, টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি হয়ে যাবে, আর ইন্টু সি। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আরসি সার্কিটের ক্ষেত্রে, আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট হয়ে যাবে আরসি, এবং আরএল সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আর বাই এল। ঠিক আছে? নেক্সট, পাওয়ার ফ্যাক্টর অফ এ পিওর রেজিস্টিভ সার্কিট। পাওয়ার ফ্যাক্টর অফ এ পিওর রেজিস্টিভ সার্কিট, তো তোমরা সবাই জানো একটা পিওর রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে না, সেটা হয়ে যাবে ইউনিটি। একটা পাওয়ার ফ্যাক্টর যেটা কিনা পিওর রেজিস্টিভ সার্কিট, সেটা হয়ে যাবে ইউনিটি। কেন ইউনিটি না, আমরা পাওয়ার ফ্যাক্টর মানে কি জানি, পাওয়ার ফ্যাক্টর মানে কি জানি, অ্যাঙ্গেল
between cosine angle between voltage and current. তো কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো তোমরা সবাই জানো পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট তারা কিসে থাকে, ইন ফেজ থাকে। তো ইন ফেজ থাকলে কি হবে, ইন ফেজ মানে অ্যাঙ্গেল জিরো, অ্যাঙ্গেল কি হবে জিরো। তো জিরো অ্যাঙ্গেল মানে কি, cos জিরো ইকুয়ালস টু কি 1। তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর 1, যেটাকে আমরা বলি ইউনিট। বোঝা গেল। নেক্সট, a heater is rated as 230 volt 1000 watt AC. The value 230 volt refers to, বলছে যে একটা হিটার অ্যাপ্লায়েন্স আছে যার রেটিং করা আছে 230 ভোল্ট এবং 1000 ওয়াট। এইখানে 230 ভোল্ট বলতে কি বোঝানো হয়েছে, কোন ভোল্টেজের কথা বলা হয়েছে। তো 230 ভোল্ট, তো আমরা একটা যদি এসির ওয়েভ ফর্ম নিয়ে একটু দেখি, অর্থাৎ আমাদের যেটা ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ। তো এটা হচ্ছে ভোল্টেজ আপওয়ার্ড এবং রাইটওয়ার্ডের টাইম। তো দেখো এই যে আমাদের একদম ম্যাক্সিমাম বা পিক জায়গা, সেটা হচ্ছে আমাদের বলা হয় পিক ভোল্টেজ। এবং প্রত্যেকটা ইনস্ট্যান্ট, এই যে টাইম ধীরে ধীরে বেড়েছে এবং এই যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে যদি আমরা একটা করে লাইন ড্র করি, এখানে হাজার হাজার লাইন হতে পারে, তো আমরা যে কোনো একটা লাইনকে নিই, এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। এবারে দেখো এই যে সাইন ওয়েভ ফর্মটা রয়েছে, এখানে দেখো জিরো থেকে একবার ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে জিরো, আবার জিরো থেকে নেগেটিভ ম্যাক্সিমাম, আবার নেগেটিভ ম্যাক্সিমাম থেকে জিরো। এই যে কন্টিনিউয়াসলি জিরো টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু জিরো, এই যে আপ অ্যান্ড ডাউন, এই ব্যাপারটা কি অ্যাপ্লায়েন্সে ইউজ হয়? অর্থাৎ অ্যাপ্লায়েন্স কি একবার জিরো ভোল্টেজ পায়, একবার ম্যাক্সিমাম ভোল্টেজ পায়? ঠিক তা নয়। তাহলে একবার কি হতো, হিটার যেমন হিটারের কথা নিয়ে বলছি, যে যখন জিরো ভোল্টেজ পাবে তখন হিট হবে না, আবার যখন ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে তখন আবার ম্যাক্সিমাম হিট হবে। তো ধীরে ধীরে হিট কমবে এবং বাড়বে, এটা হবে কি? ঠিক তা নয়। অ্যাপ্লায়েন্সে কিন্তু এই রকম কন্টিনিউয়াসলি জিরো টু ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাই হয় না। কি অ্যাপ্লাই হয় তাহলে, একটা স্টেডি ভোল্টেজ অ্যাপ্লাই, স্টেডি ভোল্টেজ অ্যাপ্লাই হয় অ্যাপ্লায়েন্সে। সেইটার নাম কি, সেটার নাম হচ্ছে আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজ বলতে, আরএমএস ভোল্টেজ হচ্ছে রুট মিন স্কোয়ার ভোল্টেজ। রুট মিন স্কোয়ার ভোল্টেজ। তো রুট মিন স্কোয়ার ভোল্টেজটা কি না, আমাদের যে ম্যাক্সিমাম বা পিক ভ্যালু রয়েছে, সেই পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা ভোল্টেজ ইন্টু 0.707 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। অথবা ম্যাক্স ভোল্টেজ বাই √2 করলে আমরা পাবো আরএমএস ভোল্টেজ। এটা একটু মনে রেখো। তাহলে এখানে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে, সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। অ্যাপ্লায়েন্সে আমাদের যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। বোঝা গেল। নেক্সট, as the frequency increases the capacitive reactance of a circuit, কি হবে সেটা আমাদের জানতে চাইছে। না, যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয় তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের কি পরিবর্তন হবে। দেখো ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স মানে কি, যেটাকে আমরা এক্সি দ্বারা ডিনোট করি, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। অর্থাৎ কি,
1/2πfc, 1/2πfc। তো আমরা যদি বাকি প্যারামিটার্স গুলোকে কনস্ট্যান্ট ধরে অমিট করে দিই, তাহলে দেখো xc প্রপোর্শনাল টু 1/f, ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও ধীরে ধীরে, তাহলে কি হবে, xc বা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ধীরে ধীরে কমতে থাকবে। বোঝা গেল? একদম সিম্পল ছিল। তাহলে এখানে কি হয়ে যাবে, রাইট আনসার ডিক্রিজ হয়ে যাবে। নেক্সট, 0.01 অ্যাম্পিয়ার ইজ দ্য সেম অ্যাজ। দেখো এখানে একটা ভ্যালু অ্যাম্পিয়ারে বলা আছে এবং আমাদের অপশন দিয়েছে সেগুলো মাইক্রো অ্যাম্পিয়ারে রয়েছে। তো আমাদের জানতে চেয়েছে যে 0.01 অ্যাম্পিয়ারটা কত মাইক্রো অ্যাম্পিয়ারের সমান, সেটাই জানতে চেয়েছে। তো দেখো 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কি, 10⁶। 1 মানে 10⁶ মাইক্রো অ্যাম্পিয়ার। 10⁶ মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে দেখো যদি আমাদের এখানে বলে যে 0.01 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কি হবে, তাহলে 10⁶ ইন্টু 0.01। তো দেখো 0.01 মানে কি, 10⁶ ইন্টু 1 ইন্টু 10⁻²। তাহলে দেখো আসছে কি 10⁴ মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে কি 4টে 0 মাইক্রো অ্যাম্পিয়ার। তো দেখো একের পরে 4টে 0 কোনটা আছে, এটা হচ্ছে অপশন ডি, মাইক্রো অ্যাম্পিয়ার। বোঝা গেল? নেক্সট, sum of the interior included angle in regular hexagon is। রেগুলার হেক্সাগন, রেগুলার হেক্সাগন মানে হচ্ছে যার সমস্ত অ্যাঙ্গেল গুলো সমান। কোন অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো সমান এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো সমান। আমরা একটু আঁকার চেষ্টা করছি। দেখো ছটা, কটা হলো, 6টা, ঠিক আছে। তো বলেছে আমাদের কি ইন্টেরিয়র ইনক্লুডেড অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি, এগুলো এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল রেগুলার হেক্সাগন। আর যদি বলো এগুলো কি, এগুলো হচ্ছে কি বললাম, এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইন্টেরিয়র ইনক্লুডেড অ্যাঙ্গেল। আর যদি আমরা একটু এই লাইনটাকে বাড়িয়ে নিই, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, সেটা কিনা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে, যে জানতে চেয়েছে সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইন রেগুলার হেক্সাগন। তো রেগুলার হেক্সাগনে মনে রাখবে এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, সবগুলোই এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে। তাহলে যদি আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো যোগ করতে হয়, তাহলে এখানে কটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, 6টা। তাহলে টোটাল কি হবে, টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল, টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে, 6 × 120 ডিগ্রি। তার মানে কি হবে, 720 ডিগ্রি। যদি এটা বলতো আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলোর সাম, তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত ডিগ্রি, 60 ডিগ্রি। কটা রয়েছে, 6টা। তাহলে 6টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তার মানে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি হবে, 6 × 60 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে, আমাদের জানতে চাইছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে সেটা হয়ে যাবে 720 ডিগ্রি।
বোঝা গেল? নেক্সট, দ্য কারেন্ট ইন অ্যান আরএলসি সিরিজ সার্কিট অ্যাট রেজোন্যান্স। একটা আরএলসি সিরিজ সার্কিট, আর এল এবং সি রয়েছে, আর এল সি সিরিজ সার্কিট রয়েছে এসিতে, যেখানে কিনা এসি ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে। তো বলছে কি যে কারেন্ট ইন আ আরএলসি সিরিজ সার্কিট, তো আরএলসি সিরিজ সার্কিটের রেজোনেন্সের কন্ডিশন কি ছিল? রেজোনেন্সের কন্ডিশন যদি কিনা ইফ রেজোনেন্স হয়, যদি কিনা এই সার্কিটটা রেজোনেন্স হয় মানে কি এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়, এক্সএল ইকুয়ালস টু এক্সি, অর্থাৎ কি ইন্ডাক্টর, এই যে ইন্ডাক্টর বা এলটা রয়েছে, এই এল দ্বারা যে বাঁধা তৈরি হবে সেটা হবে কি এক্সএল, এবং এই সি বা ক্যাপাসিটার দ্বারা যে বাঁধাটা হবে সেটা হচ্ছে এক্সি। তো এই এক্সএল এবং এক্সি যখন সমান হবে সেটা হয়ে যাবে রেজোনেন্স কন্ডিশন। তো রেজোনেন্স কন্ডিশন যখনই ফুলফিল হবে, এরা এই যে এক্সএল এবং এক্সি দুজন দুজনকে অপোজ করে ক্যান্সেল আউট করবে টোটালি। তাহলে সার্কিটে উপস্থিত কে থাকবে? সার্কিটের অপোজিশন, অপোজিশন কি হবে? অপোজিশন অনলি রেজিস্ট্যান্স থাকবে। সার্কিটের অপোজিশন কে থাকবে? অনলি রেজিস্ট্যান্স। তাহলে যদি রেজিস্ট্যান্স অনলি থাকে তাহলে কি হবে? বাধা কমে যাবে। আগে কে ছিল? আর এল সি, অর্থাৎ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স তিনজনে ছিল। আলটিমেটলি কে ছিল? ইম্পিডেন্স ছিল। তো এখন কে আছে? এখন অনলি রেজিস্ট্যান্স অ্যাট রেজোনেন্স সার্কিট। তাহলে অপোজিশন কি হবে? মিনিমাম হয়ে যাবে, যেটা কিনা কি হয়ে যাবে? মিনিমাম। বা এখানে বলতে পারো এখানে অ্যাট রেজোনেন্সে ইম্পিডেন্স ইকুয়ালস টু রেজিস্ট্যান্স হয়ে যাবে। ইম্পিডেন্স ইকুয়ালস টু রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে যদি এটা মিনিমাম হয়ে যায়, অপোজিশন মিনিমাম হয়ে যায়, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম। অপশন এ, কারেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিসি মোটর ইজ সুইটেবল ফর হাই স্টার্টিং টর্ক। দেখো নিচে যে মোটরগুলোর নাম দেওয়া আছে, শান্ট মোটর, কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর, সিরিজ মোটর এবং কম্পাউন্ড মোটর, এই চারটে মোটরের মধ্যে, এই চারটে ডিসি মোটরের মধ্যে কোনটার স্টার্টিং টর্ক সব থেকে হাই সেটা জানতে চাওয়া হয়েছে। তো হাই স্টার্টিং টর্ক তোমরা জানো, হাই স্টার্টিং, হাই স্টার্টিং টর্ক কার রয়েছে? সেটা হচ্ছে আমাদের সিরিজ মোটর। সিরিজ মোটর যেটা কিনা কি ছিল? টি এ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। টর্ক কিনা কার সাথে প্রপোর্শনাল ছিল? আই এ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল ছিল। টর্ক আই এ স্কোয়ারের সাথে সাথে বাড়ে, কারেন্ট যদি এক ইউনিট বাড়ে তাহলে টর্ক তার স্কোয়ারের হারে বাড়ে। এটা ছিল আমাদের টর্ক ফর্মুলা। সেই জন্য আমাদের, যেহেতু যেহেতু সিরিজ মোটর একটা হাই স্টার্টিং টর্ক যুক্ত মোটর, সেহেতু বলা হয় যে সিরিজ মোটরকে উইদাউট লোডে চালানো হবে না বা চালানো উচিত নয়। উইদাউট লোডে চালানো উচিত নয়, হিউজ স্পিড এর জন্য চালানো উচিত নয়, মনে থাকবে সেটা। তাহলে রাইট আনসার হয়ে যাবে সিরিজ মোটর। নেক্সট, the no load voltage of a generator is 230 volt and the rated load is 200 volt. The voltage regulation is, দেখো কার জেনারেটর, জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন অফ কার জেনারেটর। কেন আমি জেনারেটরটা মেনশন করছি? এই কারণে যে ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু ভোল্টেজ রেগুলেশন হয়, কিন্তু দুজনের ফর্মুলা টোটালি আলাদা, দুজনের ভোল্টেজ রেগুলেশন নিয়ে গুলিয়ে ফেলবে না, সেই জন্য আমি মেনশন করে দিলাম। দেখো,
ভোল্টেজ রেগুলেশন কি না, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড বলতে পারো, অথবা রেটেড লোড ভোল্টেজ বা লোড ভোল্টেজ বাই লোড ভোল্টেজ ইন্টু 100%। তাহলে দেখো নো লোড ভোল্টেজ কত এখানে, 230 ভোল্ট। লোড ভোল্টেজ বা এটাকে ফুল লোড ভোল্টেজও বলতে পারো, ফুল লোড ভোল্টেজ এটাকেও লিখে দাও ফুল লোড ভোল্টেজ। তো ফুল লোড ভোল্টেজ, তাহলে ফুল লোডে গেলে কত ভোল্টেজ থাকছে, 200 ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ কত, 200 ইন্টু 100%। তাহলে দেখো, তাহলে এখানে ওপরে কত থাকছে, 30/200 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে আসছে আমাদের 15%। তাহলে দেখো ভোল্টেজ রেগুলেশন অফ আ জেনারেটর ইজ 15%। এখানে 15% উত্তর এসে গেছে। আমি এই কারণে বললাম যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা একটু আলাদা। লিখে দিই, ট্রান্সফরমার, ফর ট্রান্সফরমার ভি রেগুলেশন কি হবে, দুটো হয়, দুটো হয়। একটাকে লেখো ডাউন, ডাউনের ক্ষেত্রে কি হবে, ডাউনের ক্ষেত্রে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই নো লোড ভোল্টেজ ইন্টু 100%, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি ট্রান্সফরমার। যেটা ইউজ হয় না অথচ কিন্তু ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা, সেটা হচ্ছে আপ। তাহলে কি হবে এখানে, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। এটা কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে এই দু রকম হয়, কিন্তু আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই নো লোড ভোল্টেজ। ওপরের অপশনটা কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, আমাদের সচরাচর ন্যাচারালি ইউজ করা হয়, কিন্তু নিচের যেটা আমি লিখেছি ভোল্টেজ রেগুলেশন, যেটা ব্র্যাকেটে লিখেছি আপ, সেটা কিন্তু ন্যাচারালি ব্যবহার করা হয় না। ঠিক আছে, মনে থাকবে দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা। এখানে দেখো ভোল্টেজ রেগুলেশন নিচে ফুল লোড, আর এইখানে কিন্তু নিচে নো লোড। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। নেক্সট, দ্য ট্রান্সফরমার অয়েল ইজ ইউজড ইন ট্রান্সফরমার প্রোভাইডস। এই যে আমরা ট্রান্সফরমারে অয়েলটা ইউজ করে থাকি, সেই অয়েলটা কি কাজে লাগে। তো ট্রান্সফরমারের অয়েল মেনলি দুটো কারণে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এই অয়েল ইউজ করার দুটো কারণ, একটা কি, একটা হচ্ছে কুলিং, কুলিং কুলিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। আর একটা কারণ যেটা কিনা ইনসুলেশন, কুলিং অ্যান্ড ইনসুলেশন। তো দেখো এই দুটো অপশন কোথায় কোথায় রয়েছে, সেটা হচ্ছে অপশন এ তে রয়েছে। ইনসুলেশন অ্যান্ড কুলিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি। এখানে লুব্রিকেশন হিসেবে ইউজ করা হয় না, কেননা লুব্রিকেশন সেইখানেই আমরা ইউজ করবো যেখানে ফ্রিকশন রয়েছে, যেখানে ঘর্ষণ রয়েছে সেখানেই আমরা লুব্রিকেশন হিসেবে ইউজ করবো। কিন্তু আমাদের এখানে তো কোনো ঘোরার পার্ট নেই, এটা একটা ট্রান্সফরমার, একটা কি স্ট্যাটিক ডিভাইস, স্ট্যাটিক ডিভাইস। ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস, তার কিন্তু কোনো ঘোরার বা ফ্রিকশনের পার্ট নেই, সেহেতু আমরা কিন্তু কোনো লুব্রিকেশনের এখানে ব্যবহার নেই। তো অয়েল আমরা মেনলি দুটো কারণে ইউজ করে থাকি, একটা হচ্ছে কুলিং পারপাস আর একটা হচ্ছে ইনসুলেশন পারপাস। ঠিক আছে, নেক্সট, দ্য মেন পারপাস অফ পারফর্মিং ওপেন সার্কিট টেস্ট অ্যাট রেটেড ভোল্টেজ ইজ টু মেজার। বলছে ওপেন সার্কিট টেস্ট করার মেন পারপাসটা কি, ওপেন সার্কিট টেস্ট করার মেন পারপাসটা। প্রথম কথা, ওপেন সার্কিট টেস্ট হয় কোথায়, ওপেন সার্কিট টেস্ট করা হয় ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারে ক রকম লস রয়েছে, তো আমরা যদি দেখি ট্রান্সফরমারে লস ক রকম রয়েছে।
দু রকম, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। তো কোর লস ফাইন্ড আউট করার জন্য আমরা কি টেস্ট করি, সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। কপার লস ফাইন্ড আউট করার জন্য শর্ট সার্কিট টেস্ট। এই ওপেন সার্কিট টেস্ট, তাহলে এখান থেকে দেখো, এই যে কোর লসটা কি করা হয়, ওপেন সার্কিট টেস্ট করলে আমরা কিন্তু কোর লস পাই। এখানে কি করতে হবে, এখানে প্রথম কথা হচ্ছে ফার্স্ট কন্ডিশন রেটেড ভোল্টেজ দিতে হবে। রেটেড ভোল্টেজ দিতে হবে কেন, ফাই রেটেড ভোল্টেজ আমরা দেব কারণ রেটেড ভোল্টেজ দেওয়ার মেন কারণ হচ্ছে এই যে কোর লসটা আবার দু ধরনের। কোর লস আবার দু ধরনের বা দুটো লস মিলিয়ে আমরা কোর লস পাই, সেটা হচ্ছে একটা এডি কারেন্ট লস আর একটা কি হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লস, তো এই যে দুটো লসের কথা আমি বললাম, সেই দুটো লস কি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস এবং তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট লস কোনটা, না কারেন্ট ডিপেন্ডেন্ট লস হচ্ছে আমাদের কপার লস। কারেন্ট ডিপেন্ডেন্ট লস, কারেন্ট ডিপেন্ডেন্ট লস হচ্ছে আমাদের কপার লস আর ভোল্টেজ ডিপেন্ডেন্ট লস হচ্ছে আমাদের কোর লস। সেই জন্য ওপেন সার্কিট টেস্ট করার সময় আমাদের রেটেড ভোল্টেজ দিতে হয়। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন খুব আসে, যেটা হচ্ছে যে এই ওপেন সার্কিট টেস্ট আমরা ট্রান্সফরমারের কোন সাইডে করে থাকি। তো আমরা ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করা হয় কোথায়, না ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করা হয় এলভি সাইড, লো ভোল্টেজ ওয়াইন্ডিং সাইডে। লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর সাইডে কি করি আমরা, এটাকে পারফর্ম করে থাকি। আর কি হয়, ওপেন রাখা হয় কোনটা, ওপেন রাখা হয় হচ্ছে এইচভি সাইড। মনে থাকে যেন, যে লো ভোল্টেজ সাইডে আমরা ইকুইপমেন্ট লাগাবো এবং রেটেড ভোল্টেজ দেবো এবং এইচভি সাইডকে ওপেন রাখবো। এছাড়া তাহলে আমাদের দেখো শর্ট সার্কিট টেস্ট, তো শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রেও কিন্তু কোয়েশ্চেনটা আসে যে কোন সাইডে পারফর্ম করা হয় এবং কোন সাইড ওপেন রাখা হয়। শর্ট সার্কিট টেস্ট মূলত করা হয় হাই ভোল্টেজ সাইডে, পারফর্ম করা হয় হাই ভোল্টেজ সাইডে। ওপেন রাখা বা শর্ট সার্কিট, সরি, শর্ট করা হয় কোন সাইড, শর্ট করা হয় লো ভোল্টেজ সাইড। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন কিন্তু আসে। বোঝা গেল, তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে কি, মেন পারপাস অফ দ্য ওপেন সার্কিট টেস্ট ইজ রেটেড ভোল্টেজ, সেটা কি হবে, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কোর লস ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমরা ওপেন সার্কিট টেস্ট করে থাকি। বোঝা গেল। নেক্সট, বুকলস রিলে ইজ আ, বুকলস রিলে কোথায় থাকে, বুকলস রিলে আমরা ইউজ করে থাকি ট্রান্সফরমারে। ট্রান্সফরমারে আমরা বুকলস রিলে ইউজ করা হয়। তো এই বুকলস রিলের কাজটা কি, বুকলস রিলের কাজ হচ্ছে ট্রান্সফরমারের যে মেন ট্যাঙ্ক এবং যে কনজারভেটর ট্যাঙ্ক, এই যে দুটো ট্যাঙ্ক তোমরা দেখে থাকবে, মেন ট্যাঙ্ক কোথায়, মেন ট্যাঙ্ক হচ্ছে যেটাতে ওয়াইন্ডিংটা বসানো থাকে,
সেটা হচ্ছে মেন ট্যাঙ্ক। এবং কনজারভেটর ট্যাঙ্ক কি না, কনজারভেটর ট্যাঙ্ক হচ্ছে যে যখন প্রচন্ড হিট হবে মেন ট্যাঙ্কের যে ওয়াইন্ডিং রয়েছে সেই ওয়াইন্ডিং গুলো যখন হিট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই মেন ট্যাঙ্কে থাকা অয়েল হিট হবে, ফলত অয়েল হিট হওয়ার পরে অয়েল কি হয়, এক্সপ্যান্ড হয়, অয়েল বাড়ে। তো বেড়ে কি হয়, মেন ট্যাঙ্ক থেকে কনজারভেটর ট্যাঙ্কে এক্সট্রা যে বেড়ে যাওয়া আয়তনে বেড়ে যাওয়া অয়েলটা কনজারভেটর ট্যাঙ্কে চলে যায়। তো তার মাঝখানে রাখা থাকে কে, বুকলস রিলে। বুকলস রিলে, এই যে বুকলস রিলে রাখা হয়, এটা কিন্তু যে মেন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের যে যুক্ত করা যে মেন পাইপ, সেই পাইপের ভিতরে কিন্তু ইমার্জ থাকে, অর্থাৎ ভিতরে রাখা থাকে, যেটা কিনা সারাক্ষণ এই বুকলস রিলেটা সর্বক্ষণ কিন্তু তেলের মধ্যে ডুবে থাকে। ঠিক আছে, এবারে যখনই কোনো রকম ফল্ট ক্রিয়েট হয় মেন ট্যাঙ্কে, তখন কি হয়, সেখানে হিটের কারণে বাবেলস ক্রিয়েট হয়। ঠিক আছে, বাবেলস ক্রিয়েট হয় এবং সেই বাবেলস কিনা এই বুকলস রিলেতে গিয়ে যখন আসে, বাবেলস যখন আসে তখন এই বুকলস রিলেটা অ্যাক্টিভেট হয়ে যায়, বুকলস রিলেটা অ্যাক্টিভেট হয়ে যায়, ফলত যে সার্কিট রয়েছে সেই সার্কিটের সাথে কিন্তু ব্রেক করে দেয়, সার্কিটটাকে ব্রেক করে দেয় হচ্ছে বুকলস রিলে, যেটা কিনা একটা গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। এই কারণে বাবেলস এর কারণে, বাবেলস যাওয়ার কারণে অ্যাকচুয়েট হয় বলে সেই জন্য এটা একটা গ্যাস অ্যাকচুয়েটেড রিলে বলা হয় বা গ্যাস অ্যাকচুয়েটেড ডিভাইস। মেন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের যে সংযুক্ত পাইপ, সেইখানে ইনস্টল করা থাকে বুকলস রিলে এবং এটা কিন্তু তেলের মধ্যে ডুবে থাকে। যখনই কোনো রকম ফল্ট অকার হয় বা তৈরি হয়, সেখানে বাবেলস ক্রিয়েট হতে থাকে এবং বাবেলস মেন ট্যাঙ্ক থেকে কনজারভেটর ট্যাঙ্কে যাওয়ার সময় বুকলস রিলের দিয়ে পাস হয় যখন, তখন বুকলস রিলে অ্যাক্টিভেট হয়ে যায়, ফলত সার্কিটটাকে ব্রেক করে দেয়। বোঝা গেল, এটা হচ্ছে একটা গ্যাস অ্যাকচুয়েটেড ডিভাইস। বুকলস রিলে হচ্ছে একটা গ্যাস অ্যাকচুয়েটেড ডিভাইস এবং এখানে এর মধ্যে একটা অ্যালার্ম সার্কিটও থাকে বুকলস রিলের মধ্যে, এবং যখনই এটা অ্যাক্টিভ হয়ে যায় এখানে অ্যালার্মও বাজতে শুরু করে। বোঝা গেল। নেক্সট, ট্রান্সফরমার ইজ রেটেড ইন। ট্রান্সফরমারের রেটিং কি করা থাকে? প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমারের রেটিং কি করা থাকে, ট্রান্সফরমারের রেটিং করা থাকে কেভিএ। কিসে? কেভিএ। দেখো, সমস্ত ইকুইপমেন্ট কিলোওয়াটে রেটিং করা থাকা সত্ত্বেও ট্রান্সফরমার কেন কেভিএ তে রেটিং করা হয়, এটা তোমাদের জানা দরকার। দেখো, ট্রান্সফরমার যখন ম্যানুফ্যাকচার হয়, যে কোম্পানি বা যে ম্যানুফ্যাকচার করছেন, তিনি জানেন না যে ট্রান্সফরমারটা যখন প্র্যাকটিক্যাল লাইফে আসবে বা প্র্যাকটিক্যাল মার্কেটে আসবে, তখন কোন লোডে, কতটা লোডে চলবে, সেটা কিন্তু তিনি জানেন না। তাই উনি যখন মার্কেটে ট্রান্সফরমারটা বিক্রি করতে যাবেন, তখন ওনাকে বলতে হবে যে আগে থেকে যে নেম প্লেট রয়েছে সেখানে লিখে রাখতে হবে ট্রান্সফরমারের লস কত। তো লস ফাইন্ড আউট করতে গিয়ে উনি এই, অর্থাৎ ম্যানুফ্যাকচারার এটাকে কেভিএ তে রেটিং করেন। কেন না, আমরা একটু আগেই দেখে এসেছি দু রকমের লস, একটা হচ্ছে কপার লস এবং একটা কি, কোর লস। কপার লস একটু আগেই বলেছি, কারেন্ট ডিপেন্ডেন্ট, আর কোর লস হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। তাহলে দেখো, যদি আমরা ভোল্টেজ এবং কারেন্ট দ্বারা দুটো ইন্ডিপেন্ডেন্টলি লস ফাইন্ড আউট করে নিতে পারি, কারেন্ট কতটা ড্রন করছে সেটার উপর ডিপেন্ড করে কপার লস বের করে নিতে পারি এবং কোর লস কতটা হচ্ছে সেটাও যদি বের করে নিতে পারি, তাহলে আমাদের কি হয়ে গেল, টোটাল লস পেয়ে যাব। টোটাল লস, যিনি ম্যানুফ্যাকচার করেছেন তিনি টোটাল লস পেয়ে গেলেন, ফুল লোডের লস পেয়ে যাবেন। ওনাকে তখন কি হবে, ওই যে নেম প্লেট থাকে সেই নেম প্লেটে কিন্তু উনি মেনশন করতে পারবেন যে কতটা লস আছে এই ট্রান্সফরমারে, সেটা কিন্তু উনি মেনশন করতে পারবেন। তাই ট্রান্সফরমার কিন্তু রেটিয়েটে, এই কেভিএ তে রেটিং করা হয়। বোঝা গেল। নেক্সট, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ অ্যান অ্যামমিটার শুড বি। দেখো, অ্যামমিটার
অ্যামিটারের রেজিস্ট্যান্স কেমন হবে? তোমরা জানো যে অ্যামিটারকে কোনো সার্কিটের সাথে কিন্তু সিরিজে কানেক্ট করতে হয়। কি করতে হয়? কানেক্টেড ইন সিরিজ। অ্যামিটারকে কিন্তু সিরিজে কানেক্ট করতে হয়, অর্থাৎ লোড কারেন্ট কিন্তু অ্যামিটারের মধ্যে দিয়ে পাস হতে হয়, তাই না? তো অ্যামিটারের মধ্যে দিয়ে যদি লোড কারেন্ট পাস হতে হয়, যদি অ্যামিটারের রেজিস্ট্যান্স বেশি হতো তাহলে কি হতো? ওখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যেত। তাহলে আলটিমেটলি লোডে গিয়ে কিন্তু ভোল্টেজ কম পাওয়া যেত, তাই না? সেহেতু অ্যামিটারের রেজিস্ট্যান্স কি হয়? ভেরি স্মল হয়। ভেরি স্মল ইন্টারনাল রেজিস্ট্যান্স, ফলত এখানে কোনো ইন্টারনাল ড্রপ হয় না, বা একদম নেগলিজেবল ড্রপ হয়, যেটা নেগলিজেবল। ঠিক আছে, এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট পাস হয়ে যেতে হয়, সেই জন্য এখানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা ভালো কোয়েশ্চেন। ইন আ 2 ওয়াট মিটার মেথড of measuring three-phase power, power factor is 0.5, then 1 watt meter will read. বলছে যে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট করার সময় যে 2 ওয়াট মিটার মেথড আমরা ব্যবহার করে থাকি, সেখানে যদি পাওয়ার ফ্যাক্টর 0.5 হয় তাহলে একটা ওয়াট মিটার কি শো করবে? তো প্রথম কথা হচ্ছে যে 2 ওয়াট মিটার মেথডে তোমরা জানো যে W1 ইকুয়ালস টু কি? VL IL, একটা হবে কি cos 30 ডিগ্রি প্লাস 5, আর একটা কি W2 VL IL cos 30 ডিগ্রি মাইনাস 5। তো এইরকম ভাবে দুটো ওয়াট মিটার কিন্তু থ্রি ফেজ পাওয়ার মেজার করে। তো W1 W2 করলে W1 এবং W2 যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাই আলটিমেটলি থ্রি ফেজ পাওয়ার √3 VL IL cos 5 পাবো। এটা হচ্ছে যে 2 ওয়াট মিটার মেথডের মেন উদ্দেশ্য। এবারে বলছেন যে এই যে 0.5, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি 0.5 হয় তখন কি হয়? দেখো, আমাদের বিভিন্ন চার্ট আছে বা তোমরা দেখে থাকবে, যদি কিনা ইউনিটি হয়, যদি পাওয়ার ফ্যাক্টর 0 হয় তখন কি হবে, এরকম বিস্তারিত থাকে। তো 0.5 হলে কি হবে আমরা দেখি। 0.5 যদি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি 0.5 হয় তাহলে কি হবে? W1 ফুল স্কেল, বা এটাকে আমরা বলতে পারি W1 দ্বারা, অর্থাৎ একটা ওয়াট মিটার কি করবে না, টোটাল ওয়াটেজটা দেখাবে, আর W2 উইল রিড 0। এটা হচ্ছে 0.5 হলে, অর্থাৎ অ্যাঙ্গেল কত হবে? 0.5 মানে অ্যাঙ্গেল ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি। তোমরা এখানে 60 ডিগ্রি বসিয়ে দেখো, তোমরা এটাই পাবে। একটা ওয়াট মিটার দেখাবে ম্যাক্সিমাম, একটা ওয়াট মিটার দেখাবে 0। ম্যাক্সিমাম মানে হচ্ছে টোটাল যে সার্কিটের লোড পাওয়ার, সেই লোডটা একটা ওয়াট মিটার দ্বারা শো হবে, আর একটা ওয়াট মিটার 0 হবে। অর্থাৎ এখানেও W1 W2 করলেও কিন্তু তোমার টোটাল পাওয়ারটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এরকম অনেক চার্ট রয়েছে, যদি কিনা আমাদের ইউনিটি হতো, যদি কিনা পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতো তখন কি হতো? তখন W1ও দেখাতো একটা পজিটিভ পাওয়ার, W2ও দেখাতো একটা পজিটিভ পাওয়ার। আলটিমেটলি কি হতো? W1 ইকুয়ালস টু W2 হবে, W1 ইকুয়ালস টু W2 হবে। ঠিক আছে, তাহলে দুটোতে অর্ধেক অর্ধেক পাওয়ার কিন্তু তোমার শো করবে যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। যদি পাওয়ার ফ্যাক্টর 0 হয়,
যদি কিনা পাওয়ার ফ্যাক্টর 0 হয় তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে W1 যেটা শো করবে সেটা হচ্ছে যে পজিটিভ ভ্যালুর পাওয়ার শো করবে, W2 নেগেটিভ ভ্যালুর পাওয়ার শো করবে, W1 ইকুয়ালস টু নেগেটিভ W2। বা এটাকে তোমরা বলতে পারো, যদি আমরা W1 এর মড করি ইকুয়ালস টু W2 হবে। তার পজিটিভ ভ্যালুগুলো যদি নিই তাহলে কিন্তু W1 ইকুয়ালস টু W। এছাড়া যেটা আছে দেখো, আমরা 0.5 অর্থাৎ 0.5 হলে কি হবে সেটা লিখেছি। তাহলে টোটাল পাওয়ার ইকুয়ালস টু কি হবে? এখানে টোটাল পাওয়ার ইকুয়ালস টু কিন্তু W1 প্লাস W2 হবে না, এখানে টোটাল পাওয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? অনলি W1, কারণ W2 তো 0 দেখাচ্ছে। টোটাল পাওয়ার এটাই হয়ে যাবে, W1 ইকুয়ালস টু টোটাল পাওয়ার। আমি লিখেই দিয়েছি টোটাল ওয়াটেজ। এছাড়া এবার এদের যদি মাঝখানে হয় তখন কি হবে? এবারে দেখো, যদি কিনা 0.5 এর থেকে নিচে হয়, লেস দেন 0.5, লেস দেন 0.5 হয় তখন কি হবে? তখন W1 ইকুয়ালস টু পজিটিভ পাওয়ার দেখাবে, W2 ইকুয়ালস টু পজিটিভ পাওয়ার দেখাবে। কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে W1 গ্রেটার দেন W2 হয়ে যাবে, অর্থাৎ W1 এ ওয়াট মিটারে বেশি পাওয়ার দেখাবে এবং W2 ওয়াট মিটারে কম পাওয়ার দেখাবে, কিন্তু দুটোর যোগফলই আলটিমেটলি কিন্তু সেই তোমার টোটাল পাওয়ার এসে দাঁড়াবে। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে, আমাদের কন্ডিশন ছিল এটা যে 0.5 পাওয়ার ফ্যাক্টর হলে তাহলে সেখানে টোটাল ওয়াটেজ বা টোটাল পাওয়ার কি হবে, বা সরি একটা ওয়াট মিটার কি দেখাবে। তো একটা ওয়াট মিটার দেখো, একটা ওয়াট মিটার টোটাল পাওয়ার দেখাবে আর একটা ওয়াট মিটার কিন্তু জিরো শো করবে। তাহলে এখানে দেখো টোটাল পাওয়ারের কথা কিছু বলা নেই, কিন্তু জিরোর কথা বলা আছে, তাহলে এখানে একটা ওয়াট মিটার জিরো শো করবে। বোঝা গেল? নেক্সট বলা আছে 1 মাইক্রন ইজ, দেখ মাইক্রন মানে মাইক্রো, মাইক্রো, তাহলে এক এক মিলিমিটার, 1 mm, দেখো যেহেতু সব এ চেয়েছে তাহলে আচ্ছা উল্টে 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 লেখো, উল্টে লেখো। তাহলে 1 মাইক্রো, 1 মাইক্রন, 1 মাইক্রন সমান কি? 1 মাইক্রন থেকে যদি ধরো মিটারে যেতে চাই তাহলে কি হবে? 10⁻⁻⁶ মিটার, 10⁻⁻⁶ মিটার। এবার এই 10⁻⁻⁶ মিটার থেকে তুমি কি করো? মিলিমিটারে চলে যাও। তাহলে মিলিমিটার মানে কি? 10⁻⁻⁶ ইন্টু 10⁻³ এত কি হবে? মিলিমিটার। তাহলে দেখো এখানে পড়ে থাকছে 10⁻³ মিলিমিটার, সমান সমান তোমরা এটা লিখতে পারো যে 1/1000 ইকুয়ালস টু 0.001 মিলিমিটার। দেখো 0.001 মিলিমিটার। বোঝা গেল? নেক্সট, দ্য ব্রিজ ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স ইজ, বলছে নিচে যে ব্রিজ গুলোর নাম দেওয়া আছে অর্থাৎ এগুলো এগুলো হচ্ছে এসি ব্রিজ, এই এসি ব্রিজের মধ্যে কোন ব্রিজ দ্বারা ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করা হয় সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো দেখো এই যে ব্রিজগুলো রয়েছে অর্থাৎ স্ক্যারিং ব্রিজ, এই স্ক্যারিং ব্রিজ দ্বারা কি মেজারমেন্ট করা হয় সেটা হচ্ছে দেখো ক্যাপাসিটেন্স মেজার করা হয়, ক্যাপাসিটেন্স মেজার করা হয়। হুইটস্টোন ব্রিজ রেজিস্ট্যান্স মেজার করা হয়, রেজিস্ট্যান্স মেজার করা হয়। ওয়েন ব্রিজ দ্বারা কি করা হয়? ক্যাপাসিটেন্স অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি মেজার করা হয়।
হাই ফ্রিকোয়েন্সি মেজার করা হয় ন্যাচারালি ওয়েন ব্রিজ ইউজ করা হয় ইউজ ইন অসিলেটর ইউজড ইন অসিলেটর। তো ক্যাপাসিটেন্স এবং হাই ফ্রিকোয়েন্সি মেজার করা হয়, বাট এটা ন্যাচারালি অসিলেটরে ব্যবহার করা হয়। হেজ ব্রিজ কি করে না, হেজ ব্রিজ সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্ট করতে অ্যান্ড রেজিস্ট্যান্স ও মেজারমেন্ট করে। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স উইথ হাই কিউ ফ্যাক্টর, হাই কিউ ফ্যাক্টর কয়েলের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করে। তাহলে দেখো এই কটা দেখে বোঝা যাচ্ছে, দেখো এখানে দুটো দুটো ব্রিজ কিন্তু ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করতে পারে। একটা হচ্ছে স্ক্যাডিং ব্রিজ এবং একটা হচ্ছে ওয়েন ব্রিজ, দুটো কিন্তু ব্রিজ ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করতে পারে। কিন্তু এখানে হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। সো এখানে আনসার হয়ে যাবে স্ক্যাডিং ব্রিজ হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করতে ব্যবহার করা হয়। এগুলো সবই কিন্তু এসি ব্রিজ, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজটা কিন্তু ডিসি ব্রিজ, এটা আমি ডিসি ব্রিজের কথা বলছি না, তো ব্রিজের মধ্যে রয়েছে। এসি ব্রিজ হচ্ছে স্ক্যারিং ব্রিজ, ওয়েন ব্রিজ, হেজ ব্রিজ, আরো অনেক কিছু রয়েছে। তো এখানে রাইট আনসার হয়ে যাবে স্ক্যারিং ব্রিজ, যেটা কিনা ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট, পিরানি গেজ। পিরানি গেজ ইজ ইউজড টু মেজার। পিরানি গেজ দ্বারা কি মেজারমেন্ট করা হয়? তো পিরানি গেজ দ্বারা যেটা মেজারমেন্ট করা হয় সেটা হচ্ছে ভ্যাকিউম। কি মেজারমেন্ট করা হয়? ভ্যাকিউম। ভ্যাকিউম মেজারমেন্ট করা হয়। ভ্যাকিউম মানে কি? ভ্যাকিউম মানে হচ্ছে সেটা একটা লো প্রেসার, লো প্রেসার। তাহলে ভ্যাকিউম মেজারমেন্ট করা হয় মানে কি? লো প্রেসার মেজারমেন্ট করা হয়। দেখো এখানে রয়েছে কি? ভেরি লো প্রেসার। ভেরি লো প্রেসার মেজারমেন্ট করতে কিন্তু পিরানি গেজ ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট, দ্য মোস্ট কমনলি ইউজড জেনারেটর ভোল্টেজ ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে সব থেকে কমনলি কত ভোল্টেজ জেনারেট করা হয়? সেটা হচ্ছে 11 কেভি। 11 কেভি ভোল্টেজ আমাদের ইন্ডিয়াতে কমনলি জেনারেট করা হয়। এখানে আর নতুন করে বলার কিছু নেই। নেক্সট, দ্য মেটেরিয়াল কমনলি ইউজড ফর ইনসুলেশন ইন এইচভি কেবল। এইচভি কেবল মানে কি? এইচভি কেবল মানে হচ্ছে হাই ভোল্টেজ কেবল। হাই ভোল্টেজ কেবল, তো হাই ভোল্টেজ কেবলের ক্ষেত্রে কি হবে? হাই ভোল্টেজ কেবলের ক্ষেত্রে ইনসুলেশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইমপ্রিগনেটেড পেপার। ইমপ্রিগনেটেড পেপার। তো এখানে দেখো অপশন কি রয়েছে, এখানে ইমপ্রিগনেটেড নেই, সেটা হচ্ছে অনলি পেপার রয়েছে, তো পেপার হয়ে যাবে। যদি বলতো আমাদের লো ভোল্টেজ কেবল, লো ভোল্টেজ কেবলের ক্ষেত্রে কি হবে? লো ভোল্টেজ কেবল আমরা বাড়িতে ব্যবহার করে থাকি ডোমেস্টিক ওয়ারিং পারপাসে। তো লো ভোল্টেজ কেবলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে তোমার পিভিসি, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের কভার, ঠিক আছে। ফর ইনসুলেশন, ফর ইনসুলেশন পিভিসি ইনসুলেশন ইউজ করা হয়। হাই ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু ইমপ্রিগনেটেড পেপার ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, the majority charge carriers in n-type semiconductors are। বলছে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার মানে কি? যেটা এন টাইপ সেমিকন্ডাক্টরে বেশি সংখ্যায় রয়েছে এবং যার কাজ এন টাইপ সেমিকন্ডাক্টরে সব থেকে বেশি। তো এন টাইপ সেমিকন্ডাক্টরে কিসের সংখ্যা বেশি? এন টাইপ সেমিকন্ডাক্টরে যেটা কিনা ইলেকট্রন, মানে এন টাইপ, এন ফর নেগেটিভ, এন ফর নেগেটিভ। তো ইলেকট্রন, ইলেকট্রন যেটা কিনা নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ। তো এই ইলেকট্রন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। এবং কি কি টাইপ ছিল? আর একটা ছিল আমাদের পি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটিকে, মেজরিটি ক্যারিয়ার কে ছিল? মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আমাদের হোলস, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস।
এবার এন টাইপ সেমিকন্ডাক্টরের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে আমাদের হোলস, এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এটা যেন মাথায় থাকে। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ইলেকট্রনস। মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার অফ এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে ইলেকট্রনস। নেক্সট, introduction of negative feedback in a system. নেগেটিভ ফিডব্যাকটা, তো প্রথম কথা হচ্ছে এটা একটা অ্যাম্প্লিফিকেশন সার্কিটের অংশ। তো একটা অ্যাম্প্লিফায়ারে আমরা যখন কোনো কিছু ইনপুট দিই, সিগন্যাল ইনপুট হতে পারে, ভোল্টেজ ইনপুট হতে পারে, কারেন্ট ইনপুট হতে পারে। তো ভোল্টেজ ইনপুট দিলে আমরা কি করব, সেখান থেকে আউটপুট পাবো, ভি আউট। এবার ব্যাপারটা হলো যে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য কি হয়, আমরা আউটপুট থেকে কিছুটা অংশ নিয়ে এমনভাবে ইনপুটে পাঠাই বা ইনপুটে অ্যাড করি, যেটার কারণে কিন্তু আমাদের অ্যাম্প্লিফিকেশনটা আরো বেটার হয়ে যায়। তো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে একটা ফিডব্যাক সিস্টেম। এটা হচ্ছে একটা ফিডব্যাক সিস্টেম। তো ফিডব্যাক সিস্টেমটা কি, ফিডব্যাক সিস্টেম হচ্ছে আউটপুট থেকে আমরা নেব, আউটপুট থেকে নেব নিয়ে কিছুটা অংশ, পুরো আউটপুটটা নয়, পুরো আউটপুটটা নয়, ফ্র্যাকশন, যেটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করি। বিটা কি না, ফ্র্যাকশন। এটাকে বলা হয় ফ্র্যাকশন অফ আউট, ফ্র্যাকশন অফ আউটপুট। তো এই যে ভি আউট যেটা পাচ্ছি আমরা, সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আবার আমরা ইনপুটে আবার অ্যাড করছি, সেটাকে বলা হয় ফিডব্যাক সিস্টেম। তো ফিডব্যাক সিস্টেম আবার দু রকমের। কি কি, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, তো পজিটিভ ফিডব্যাক কি, পজিটিভ ফিডব্যাক হচ্ছে যে যখন আমরা ভি আউট থেকে অংশ নেব, অর্থাৎ সিগন্যাল বা ভোল্টেজ নেব, নিয়ে যখন আমরা ইনপুটে প্রদান করব, না যখন ইনপুট আমাদের ছিল এইরকম একটা সাইন ওয়েভ, ফিডব্যাক নিয়ে এসে দিলাম আবার একটা এমন সাইন ওয়েভ বা এমন আউটপুটের অংশ যেটা কিনা ইন ফেজ। এরা ইন ফেজ, ইন ফেজ। এই ফিডব্যাকের যে ইনপুটটা দিলাম সেটা হচ্ছে আবার মেন ইনপুটের সঙ্গে ইন ফেজ। তাহলে কি হবে, আলটিমেটলি ইন ফেজে হওয়ার জন্য এদের কি হবে, অ্যাম্প্লিটিউডটা বেড়ে যাবে, অ্যাম্প্লিটিউড বেড়ে যাবে। ফলত এটা এখানে কি পাবো আমরা, আউটপুটে আরো বড় অ্যাম্প্লিফিকেশন পাবো, আরো বড় সিগন্যালের আউটপুট পাবো। এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেম। আর নেগেটিভ ফিডব্যাক সিস্টেমটা কি না, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম এটা যদি আমাদের মেন ইনপুট হয়, তাহলে আমাদের যেটা ফিডব্যাক ইনপুট হবে ফের, সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি অপোজিট ইন ফেজ, বাট ফ্র্যাকশন অফ আউটপুট, পুরোপুরি নয় কিন্তু, মাথায় রাখবে এটা ফ্র্যাকশন অফ আউটপুট। এটা হচ্ছে 180 ডিগ্রি অপোজিট ইন ফেজ, অপোজিট, 180 ডিগ্রি অপোজিট ইন ফেজ। ফলত যে আউটপুটটা আমরা যেটা পাবো, দেখো পজিটিভ এর ক্ষেত্রে কিরকম পাবো, পজিটিভের ক্ষেত্রে এরকম ইনপুট পাবো যেটার কিনা অ্যাম্পলিটিউড বা ভ্যালু অনেক হাই। আর এইখানে আমরা পাবো এর ব্যান্ডউইথটা ভালো হয়ে যাবে, ব্যান্ডউইথটা অনেক লো, স্মুথ হয়ে যাবে, কিন্তু এটা আর আগের মতো পিক ভ্যালু অত থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেম আর এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে এখানে আমাদের বলেছে যে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম যদি আমরা ইন্ট্রোডিউস করাই, তাহলে এখানে কি হবে, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম যখনই আমরা ইন্ট্রোডিউস করাবো, তখন দেখো এই যে ডিস্টোরশন কমে যাবে, ডিস্টোরশন কমে যাবে। কি ডিস্টোরশন কমে যাবে না, যখন আমাদের ইনপুট ছিল, যখন আমাদের ইনপুট ছিল এইরকম, সাথে কি করেছি, নেগেটিভ ফিডব্যাক দিয়েছি, এর সাথে কি করেছি, নেগেটিভ ফিডব্যাক দিয়েছি, নেগেটিভ ফিডব্যাক দিয়েছি। তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে আমাদের ব্যান্ডউইথটা ভালো হয়ে যাবে,
কিন্তু ম্যাগনিটিউড কমে যাবে। ফলত কি হবে, এইটার স্টেবিলাইজেশন বেড়ে যাবে, এই সিগন্যালের স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। আর কি হলো দেখো, যখনই আমরা নেগেটিভ ফিডব্যাকটা ইনপুটে আবার নতুন করে দিলাম, তখন কি হলো, ইনপুটে যখন দিলাম তখন কি হলো দেখো, ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউডটা কমে গেল কেন না, ইনপুট ইম্পিডেন্স বেড়ে গেল, তাই ম্যাগনিটিউডটা কমে গেল। আউটপুটে কি হবে দেখো, এই সিগন্যালটা আউটপুটে কিন্তু যখন যাবে তখন আগের মতো হাই হবে না, পজিটিভ ফিডব্যাক দিলে যতটা হাই হয়ে যাচ্ছিল, তাহলে কি হবে, সেখানে আউটপুটটা স্টেবিলাইজ থাকবে। কিন্তু এখানে হচ্ছে যে ডিস্টোর মানে যেটা হচ্ছে সিগন্যালটা ডিস্টোরশন হচ্ছিল পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে অনেক হাই অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে, সেহেতু এখানে অ্যাম্পলিটিউড ডিস্টোরশন হবে না। তাহলে এখানে দেখো ইনক্রিজ ডিস্টোরশন বলা আছে, এটা হবে না। ডিক্রিজ দ্য স্টেবিলিটি, এটা হবে না কারণ স্টেবিলিটি বেড়ে যাবে। ডিক্রিজ দ্য ইনপুট ইম্পিডেন্স, না, ইনপুট ইম্পিডেন্স তো বেড়ে যাবে। ডিক্রিজ দ্য আউটপুট, দেখো অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে আউটপুট কেন ডিক্রিজ হয়ে যাবে। এক্ষেত্রে যেটা হবে সেটা এখানে একটু অপশনগুলো ভুল রয়েছে, সেটা হয়ে যাবে, এটাকে একটু চেঞ্জ করে নাও, সেটা হচ্ছে এটা ডিক্রিজ ডিস্টোরশন হবে, ডিক্রিজ ডিস্টোরশন হবে, এটা রাইট আনসার হয়ে যাবে ডিক্রিজ ডিস্টোরশন। এটা একটু ভুল আছে, কোয়েশ্চেনেই ভুল আছে, ডিক্রিজেস হবে, ডিক্রিজেস দ্য ডিস্টোরশন। বুঝতে পারলে অ্যাম্প্লিফিকেশন বা ফিডব্যাক অ্যাম্প্লিফিকেশনটা কি? ফিডব্যাক অ্যাম্প্লিফিকেশন হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে তার আউটপুটের কিছুটা ফ্র্যাকশন নিয়ে আবার ইনপুটে প্রদান করাটা বলা হয় ফিডব্যাক সিস্টেম। এবং নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক তোমাদেরকে বললাম। এবারে এখানে একটু ভুল রয়েছে, যেটা হচ্ছে ডিক্রিজ ডিস্টোরশন হবে, কারণ স্টেবিলিটি অনেক বেড়ে যাবে নেগেটিভ ফিডব্যাক দিলে। ন্যাচারালি নেগেটিভ ফিডব্যাকটা আমাদের ইউজ করা হয়, আর পজিটিভ ফিডব্যাকটা আমাদের অসিলেটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাথায় রাখবে, পজিটিভ ফিডব্যাক সিস্টেমটা অসিলেটারে ইউজ করা হয়। বোঝা গেল? নেক্সট, আর ডিকেড কাউন্টার রিকোয়ার্স, বলছে একটা ডিকেড কাউন্টার তৈরি করতে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগে। প্রথম কথা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডিকেড কাউন্টার কি। এই ডিকেড কাউন্টার মিনস বিসিডি কাউন্টার। বিসিডি কাউন্টার জিনিসটা কি? বিসিডি কাউন্টার হচ্ছে বাইনারি, সি ফর কোডেড, ডি ফর ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার। বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার হচ্ছে যে দেখো আমাদের বাইনারি নাম্বার অর্থাৎ ডেসিমালকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি তখন আমরা ম্যাক্সিমাম 15 পর্যন্ত করতে পারি, তাই না? এবারে যখন আমরা বিসিডি কাউন্টার ইউজ করব, এই বিসিডি কাউন্টার হচ্ছে 0 to 9 পর্যন্ত, যেটা কিনা আমাদের ডেসিমাল নাম্বার 0 to 9 পর্যন্ত কিন্তু কাউন্ট করতে পারে। 0 to 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। এই 0 to 9 পর্যন্ত কাউন্ট করার মধ্যে আরো একটা ব্যাপার হলো, এটা হচ্ছে একটা 4 বিট কাউন্টার। 4 বিট কাউন্টার কেমন করে কাজ করে না, 4 বিট কাউন্টার মিনস দেখো Q1, Q2, Q3 অ্যান্ড Q0 এরকম 4টে বিট আমাদের কাউন্ট হয়। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বারে যখন 0 আসবে তখন এই 4 বিট কাউন্টারে কি আসবে, 0 আসবে। যখন 1 আসবে তখন কি হবে, 0 0 0 1। যখন 2 আসবে তখন 0 0 1 0। যখন 3 আসবে 0 0 1 1। এইরকম করে চলতে থাকবে কত পর্যন্ত, আপ টু 9 পর্যন্ত। 9-এর ক্ষেত্রে কি আসবে, 9-এর ক্ষেত্রে 1 0 0 1 এই পর্যন্ত এলো।
যখনই যখনই 10 আসবে, যখনই এটা 10 আসবে এই কাউন্টারে, এই টিকিট কাউন্টারে যখন ডেসিমাল নাম্বারে 10 হওয়া উচিত ছিল, যখন বাড়তে বাড়তে 10 হওয়া উচিত ছিল, তখন কি আসা উচিত ছিল বাইনারিতে? 1010। যখনই এই 1010 আসবে, সেই 1010 না এসে এটাকে আবার ব্যাক টু জিরো। যখনই 9-এর পরে 10 আসার কথা ছিল, তখনই 10 না এসে চলে যাবে ব্যাক টু জিরো, ব্যাক টু জিরো। এবারে দেখো যে আমি এত কথা বলছি কেন, না এখানে দেখো চারটে আউটপুট আছে, Q0, Q1, Q2 অ্যান্ড Q3। চারটে আউটপুট, তো চারটে আউটপুট কার আউটপুট? চারটে ফ্লিপ ফ্লপের আউটপুট, চারটে ফ্লিপ ফ্লপের আউটপুট। এই যে একটা ডিকেট কাউন্টার কিভাবে কাজ করে সেটার জন্য একটা বিস্তৃত ক্লাস লেগে যাবে, আমি পুরোটা জিনিসটা এখানে বোঝাতে পারবো না, আমি জাস্ট ওভারঅল একটা ওভারভিউ দিলাম তোমাদেরকে যে চারটে, এটা একটা 4 বিট কাউন্টার এবং এই 4 বিটের জন্য চারটে আউটপুট লাগবে। এই চারটে আউটপুট কোথা থেকে পাবো আমরা? সেটা হচ্ছে চারটে ফ্লিপ ফ্লপ আমরা অ্যাড করে এখানে আমরা কিন্তু একটা ডিকেট কাউন্টার বানাতে পারবো। এছাড়াও আরো অনেক কিছু লাগবে, এই যে বললাম যে 10 না এসে আবার জিরোতে চলে যাবে, তার জন্য আলাদা ইকুইপমেন্ট আমাদেরকে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট অ্যাড করতে হবে, নট গেট অ্যাড করতে হবে, এগুলো অ্যাড করতে হবে। তো আমাদের আলটিমেটলি কি হলো? একটা ডিকেট কাউন্টার যেটার নাম হচ্ছে বিসিডি কাউন্টার। বিসিডি মিনস বাইনারি কোডের ডেসিমাল কাউন্টার, যেটা 0 to 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। এটা হচ্ছে একটা 4 বিট কাউন্টার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কটা আউটপুট? চারটে আউটপুট, সেহেতু চারটে ফ্লিপ ফ্লপ লাগবে। একটা ডিকেট কাউন্টার তৈরি করতে মিনিমাম চারটে ফ্লিপ ফ্লপ লাগে। বোঝা গেল? নেক্সট, অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, 1 plus a plus b plus c can be simplified as। বুলিয়ান অ্যালজেব্রা ল ইউজ করে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো দেখো, বুলিয়ান অ্যালজেব্রাতে 9টি ল রয়েছে। তো 9টি ল এর মধ্যে একটা ল যেটা কিনা নাল ল। নাল লটা কি জিনিস? নাল ল হচ্ছে দুটো ফাংশনের দ্বারা এর প্রকাশ করা হয়। একটা হচ্ছে অর ফাংশন। অর ফাংশন মানে কি? অর ফর্ম বা অর ফাংশন মানে কি? অ্যাডিশন বা যোগ। অ্যাডিশন বা যোগ, অর মিন্স হচ্ছে যোগ। আর একটা কি? অ্যান্ড ফাংশন বা অ্যান্ড ফর্ম। অ্যান্ড ফর্মে কি? অ্যান্ড ফর্ম মানে হচ্ছে কিন্তু মাল্টিপল বা গুণ, মাল্টিপল বা গুণ। তাহলে দেখো অর ফাংশন, অর ফাংশন মানে যোগ। দেখো আমাদের যে ফর্মটা দেওয়া আছে সেটা হচ্ছে যোগ আকারে দেওয়া আছে বা এডিশন আকারে দেওয়া আছে, তার মানে আমাদের এখানে অর ফাংশন লাগাতে হবে। তাহলে নাল ল এর মধ্যে যে অর ফাংশন ছিল সেটা হচ্ছে যে 1 যদি আগে থেকে থাকে, তার সাথে তুমি যে কোনো ভ্যারিয়েবল অ্যাড করতে পারো, তাহলে আলটিমেটলি রেজাল্ট যেটা আসবে সেটা হবে 1। তার মানে কি 1 এখানে রয়েছে এবং a প্লাস বি প্লাস সি। কেমন করে আমি একটু দেখাই, সেটা হচ্ছে দেখো 1 প্লাস এ প্লাস বি প্লাস সি এটা রয়েছে। এটা সমান সমান কি হবে? তুমি এ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 0 অর 1 এরকম ভাবে, বি ইকুয়ালস টু 0 অর 1, সি ইকুয়ালস টু 0 অর 1, যা খুশি নিতে পারো, যা খুশি নিতে পারো। তাহলে দেখো, আমরা যদি একদম আহ, ছোট্ট একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে যে 1 প্লাস এ। দেখো 1 প্লাস 0 পরের ক্ষেত্রে কি হয়? 1 হয়। 1 প্লাস 1 সেটাও কিন্তু 1 হয়। এ এর দুটো ভ্যালু যদি আমরা বসাই, এ এর দুটো ভ্যালু যদি আমরা বসাই, তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা 1 পাবো। তার মানে কি 1 যদি আগে থেকে থাকে, তারপরে যা খুশি হোক না কেন, এইখানে যা খুশি থাকুক না কেন, তাহলে কিন্তু আলটিমেটলি 1ই হবে এর আনসার। তাহলে অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, 1 প্লাস বি প্লাস সি, তার আনসার কি হয়ে যাবে? 1। বোঝাতে পারলাম কথাটা? যে আগে থেকে যদি 1 আউটপুটে থাকে, তাহলে এই এ অথবা বি অথবা সি যাই ভেরিয়েবল তুমি বসাও না কেন, হয় তুমি 0 নিতে হবে, না হলে 1। তাহলে আলটিমেটলি কি আসবে সিম্পলিফাইড হয়ে? সেটা কিন্তু তোমার 1 আসবে। অর ফর্মের, এই অ্যান্ড ফর্মের ক্ষেত্রে নাল ল কি ছিল? 0 এর সাথে যাই গুণ করো না কেন, আলটিমেটলি 0। কেন না? এর যদি তুমি দুটো ফর্ম বসাও,
তাহলে দেখো 0 আগে থেকে ছিল, এর ফর্ম তুমি একবার 0 নাও তাহলে 0, 0 আগে থেকে ছিল, এর ভ্যালু 1 নাও তাহলে কি হবে 0। তার মানে কি, যে এটা হচ্ছে নাল ল। তুমি যাই অ্যাডিশন করো না কেন, আউটপুটে কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো আগে থেকে 1 ছিল, এ প্লাস বি প্লাস সি দিয়েছো, তাও কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ হয়নি। অ্যান্ড ফর্মের ক্ষেত্রে আগে থেকে 0 ছিল, সেখানে তুমি এ 0 দাও বা 1 দাও, তাও কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেইটা হচ্ছে বোঝানো হয় নাল ল দ্বারা। বোঝাতে পারলাম? নেক্সট, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইডস এ, বি অ্যান্ড সি ইজ গিভেন বাই রুট ওভার। আচ্ছা, এই রুটটা পুরোটা হবে, একটু রুটটা পুরো করে নিও। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। বলছে হোয়ার এস ইজ ইকুয়াল টু, মানে এইখানে যে এই রুটের মধ্যে যে এস গুলো রয়েছে, এই এসটার মানে কি বা এসটা কি? এই এসটা হলো অ্যাজ পার ফর্মুলা অফ এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু, দেখো এইখানে যে লেখা রয়েছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই যে এস, এই এসটা হচ্ছে সেমি পেরিমিটার। তো এই সেমি পেরিমিটারটা কি? সেমি পেরিমিটার মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? একটা ট্রায়াঙ্গেল যা খুশি হতে পারে, তো একটা ট্রায়াঙ্গেল যদি হয়, এটা ধরো এ, এটা বি, এটা সি যদি হয়, তাহলে অর্ধ পরিসীমা মানে কি? এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক। দিস ইজ সেমি পেরিমিটার, যেটা কিনা এস, এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক। বোঝা গেল? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফর্মুলার, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল বের করার একটা ফর্মুলা। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে এটা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্পার্ক সলিউশন।